হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরো একটি এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। বিয়ের পরেও কি একটি মেয়ের হ্যাঁ বা নায়ের কোনো প্রশ্ন আসে, নাকি বিয়ের নামে তার নায়ের কোনো মূল্যই থাকে না? স্বামী যখন যা ইচ্ছে সেই মেয়েটির সঙ্গে সেটাই করে, এমনকি সমাজের মানুষটাও মেয়ের মানসিকতার কোনো মূল্যই দেয় না। মেয়েটির কি অনুভব হচ্ছে নাকি মেয়েটি অনেক কষ্টে আছে তার মূল্য কেউই দেয় না। শুধুমাত্র স্বামীর হক স্বামী নিজেই করে হোক বা সম্মতি নিয়ে সেটা আদায় করে নেয়। এমনই একটি গল্প নিয়ে আমাদের আজকের এক্সপ্লেনেশন, যেটি ছেলে থেকে মেয়ে সবারই দেখা উচিত। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুটি হয় লখনৌ শহরটি দেখিয়ে। এখানে আরুণ নামের এই ছেলেটিকে কিছু লোকজন অনেক মারধর করছিল, যেটা দেখার পর তার ভাবি কমলেশ ছেলেগুলোকে অনেক মারধর করে। কিন্তু এখানে কমলেশের শ্বশুর ভ্রমর তাকে মানা করে দিয়ে বলে, প্রথমে তুমি আগে জেনে তো নাও দোষটি কার। কিন্তু এখানে কমলেশ বলে আরুণ কখনো ভুল হতেই পারে না। আর এরপর কাহিনী কয়েক বছর পরে দেখানো হয়। এখানে পুরো পরিবারের সবাই আরুণের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। তখনই কমলেশের শাশুড়ি তাকে বলে, কি মনে হচ্ছে মেয়ে কেমন হবে দেখতে? কমলেশ তখন বলে, ধার্মিক যদি হয় তাহলে আজকেই বিয়ের ডেট ঠিক করে আসবো। এখানে পূজা ইংলিশ অনার্সে বিয়ে করেছে, আর সে সবাইকে ইংলিশে গান গেয়েও শোনায়। এখানে পুরো পরিবারের সবাই পূজাকে অনেক পছন্দ করে, কিন্তু কমলেশ এখানে একটু কনফিউশনে ছিল। কিন্তু এখানে আরুণ নিজের ভাবিকে বলে, আমি না আপনার সবচাইতে প্রিয় দেবর, তাহলে প্লিজ আমার কথাটা মেনে নিন না। এইটা শোনার পর কমলেশও এখানে নিজের দেবরের কথা মেনে নেয়, আর এরপরেই তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। পরের সিনে দেখা যায় তারা সবাই জ্যামে আটকে আছে, আর সামনেই একটি আন্দোলন হচ্ছে। কমলেশ তখন সেখানে গিয়ে জিজ্ঞেস করে, এটি কিসের আন্দোলন হচ্ছে? সেখানে থাকা সোনা নামের একটি মেয়ে বলে, আমরা LGBTQ এর জন্য আন্দোলন করছি। এই কথা কমলেশ তার শাশুড়িকে গিয়েও বলে, কিন্তু হুট করে তার চোখে পড়ে পূজাও সেই আন্দোলনে রয়েছে। আর এটা দেখার পর কমলেশ পূজাকে টানতে টানতে বাড়িতে নিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি সেই আন্দোলনে কি করছিলে শুনি? তুমিও কি মেয়েদের পছন্দ করো নাকি? পূজা তখন হাসতে হাসতে বলে, আরে না ভাবি, আমি তো শুধুমাত্র তাদের সঙ্গে আন্দোলনে গিয়েছিলাম, এমন কিছুই নয়। কমলেশ তখন পূজাকে বলে, এইসব বন্ধ করো, আমরা বউ খুঁজতে এসেছি, কোনো আন্দোলনকারীকে নয়। এইটা শুনে পূজা একটু অবাক হয়ে গিয়ে বলে, আপনার কোনো আইডিয়া আছে এই দুনিয়াতে কি হচ্ছে? কমলেশ তখন বলে, তোমার কি ধারণা আছে সংসার কিভাবে চালাতে হয়, সংসারের কাজ কি করে করতে হয়? মেয়েদের নিউজ পেপার প্রথম পেজ থেকে নয়, শেষ পেজ থেকে শুরু হয়। বাড়ির খাবার রান্না করা, এটাই মেয়েদের জীবন, এর বাইরে নয়। কমলেশ সেখানে পূজাকে বলে, নিজের শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চেয়ে বলো, এই ভুল আর কোনোদিনও হবে না। কিন্তু পূজা এখানে ক্ষমা চায় না। এইটা দেখে কমলেশ রেগে গিয়ে পূজার আঙুল থেকে সেই এঙ্গেজমেন্টের রিংটি খুলে নিয়ে চলে আসে। এখানে বাড়িতে আসার পর সবাই কমলেশকে অনেক বকাঝকা করে। তার শ্বশুর তাকে বলে, তোমার কি কোনো ধারণা আছে পরিবারের বাইরে এটা নিয়ে কত কথা হবে? এখানে কমলেশের স্বামী বিনয় বলে, তুমি যেই ভুলটা করেছো সেটা এখনই শুধরে এসো। কমলেশ তখন বলে, আমি যেতে পারবো না। তখনই আরুণ এখানে নিজের ভাবিকে মানাতে শুরু করে, আর ঠিক সে সময় পূজাও সেখানে চলে আসে। এখানে পূজা এসে কমলেশের সঙ্গে আলাদাভাবে কথা বলে। সে বলে, আপনি যাবার পর আধা ঘন্টা আমার বাবার বুকে অনেক ব্যথা হয়েছিল। তখন ডাক্তার বলে ওনার গ্যাস হয়েছিল, কিন্তু তিনি সবসময় এটাই মনে করেছেন যে আমার এই বিয়েটা ভেঙে যাওয়ার কারণেই তার হার্ট অ্যাটাক এসেছে। পূজা এখানে এটাও বলে, আমি শুধুমাত্র ওই র্যালিতে এই জন্যই গিয়েছিলাম, যাদের সঙ্গে অন্যায় হয় তারা তো মুখ খুলতে পারে না, আমি শুধুমাত্র তাদের হয়ে আওয়াজ তুলতে গিয়েছিলাম। কমলেশ তখন বলে, আমার একটু ভালো মন্দ বুঝতে সময় লাগে, কিন্তু যখন আমি ভালোটা বুঝতে পারি তখন সেই সত্য আর ভালোর জন্য লড়াই করতে এক পাও পিছু হই না। এরপরে সবকিছুই ঠিক হয়ে যায়। কমলেশ সবার সামনে আবারও পূজাকে রিং পরিয়ে দেয়। এখানে বিয়ের দিন পূজার শরীর একদমই ভালো ছিল না, যার কারণে সে ওষুধও খাচ্ছিল। আর এরপর বিয়ে সম্পন্ন হলে যখন বাসরাতের সময় আসে তখন পূজা তার স্বামীকে বলে, আমার শরীরটা একদমই ভালো নেই, আমি প্লিজ আজকে একটু আরাম করি, কাল পর্যন্ত আমি একদম সুস্থ হয়ে যাব। কিন্তু এখানে আরুণ পূজার কথা একদমই বুঝতে চায় না। সে জোর করে পূজার সঙ্গে ইন্টিমেট হয়, আর এই জিনিসটা পূজার একদমই পছন্দ হয় না। পূজা তখন আরুণকে বলে, তুমি আমাকে ধন করেছো। আরুণ তখন রেগে গিয়ে বলে, তাই নাকি? তাহলে এই কথা বাইরে গিয়ে সবাইকে বলো। এটা বলেই আরুণ এখানে পূজাকে ঘর থেকে বাইরে বের করে দেয়। পূজা যখনই সবাইকে এই কথা বলতে যাবে তখনই সে দেখতে পায় সব মেয়েরা বসে গল্প করছে। তারা বলছে, মেয়েরা
অ্যাটম বম থেকে ভয় পায় না, কিন্তু তামাশা থেকে খুব ভয় পায়। তাদের জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, কিন্তু তাদের নিজের জীবন নিয়ে তামাশা হওয়া যাবে না। এই সব কথা শোনার পর পূজা এখানে আবারও রুমে চলে আসে। তখন আরুণ তাকে জিজ্ঞেস করে, তুমি ভাবিকে কিছু বলনি তো? পূজা বলে, না। আরুণ এখানে পূজাকে বলে, এটা তোমার প্রথম ভুল ছিল, তাই আগে থেকে এমনটা আর করবে না। এরপরে আবারও আরুণ পূজার সঙ্গে ইন্টিমেট হয়, যেটাতে পূজা অনেক কষ্ট পায়। অন্যদিকে বিনয় নিজের মেয়েকে বলে, তুমি দাদির সঙ্গে ঘুমোতে যাও। আর এরপর সে কামলেশের পা টিপতে টিপতে বলে, আজকে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো তাই না? যদি পিঙ্কির সামনে তোমার পা টিপে দিতাম তাহলে ও সবাইকে বলে দিত, তাই ওকে মায়ের ঘরে শুতে পাঠালাম। এইটা শুনে কামলেশ এখানে অনেক হাসতে থাকে। আর এখানেই আমরা বুঝতে পারি কামলেশ আর বিনয়ের সম্পর্কটা কত সুন্দর। তারা একে অপরকে অনেক ভালোবাসে, আর বিনয় তার বউকে অনেক সম্মানও করে। সকালবেলা গোসল শেষে কামলেশ যখন ছাদে আসে, সে দেখে পূজা ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে। এটা দেখে কামলেশ অনেক ভয় পায় আর পূজাকে গিয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? এইভাবে এখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে পূজা কামলেশের দিকে তাকিয়ে বলে, আমি শুধু আমার বাড়িতে যেতে চাই। এইটা বলে সে অনেক কান্না করতে থাকে। কামলেশ তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু এখন সবাই ঘুমিয়ে আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এরপর পূজা নিজের গোসল সেরে নেয়, আর কামলেশ নিজেই পূজাকে তার মায়ের বাড়িতে নিয়ে আসে। পূজা এখানে কাঁদতে কাঁদতে নিজের মাকে সমস্ত কথাই খুলে বলে। রাত্রিবেলা আরুণ তার সঙ্গে কেমন এর মতো আচরণ করেছে, কিন্তু পূজার মা তাকে বলে, তুমি তাকে কি বলেছিলে? পূজা বলে, নো বলেছিলাম। তখন পূজার মা বলে, নো মানে? তুমি তার বউ, এটা তো করতে হয় তাই না? আর শুধুমাত্র তোমাকে নয়, সব মেয়েদেরই এমনটাই হয়। কিন্তু পূজা বলে, কিন্তু এটা তো হওয়া উচিত নয় তাই না মা? এখানে পূজার মা পূজাকে হুমকি দিয়ে বলে, এখনই নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাও, নইলে আমি আমার হাত কেটে ফেলবো। কিন্তু এখানে বাড়িতে যাওয়ার সময় ওয়াশরুমে যাওয়ার বাহানা করে পূজা পালিয়ে চলে যায়। কামলেশ অনেকক্ষণ ওয়েট করার পর যখন পূজাকে আর পায় না, সে বাড়িতে এসে সবাইকে বলে দেয়। তখন সবাই মিলে পূজাকে খুঁজতে শুরু করে, আর পূজাকে খুঁজতে খুঁজতে তারা এখানে সোনা নামের সেই মেয়েটিকে পেয়ে যায়। কামলেশ এখানে সোনাকে বলে, পূজা হারিয়ে গেছে, তুমি কি তাকে কোথাও দেখেছো? এখানে কামলেশ সোনার সঙ্গে আসে, আর তারা সবাই মিলে এনজিওতে এসে পূজার খোঁজ খবর নিতে থাকে। কামলেশ সোনাকে বলে, এটা কোন জায়গা? সোনা তখন বলে, এটা একটি এনজিও, যদি কোনো মহিলার কোনো সমস্যা হয় তাহলে সে এই এনজিওতে এসে বিনা দ্বিধায় সবকিছু বলতে পারে। সোনা এখানে বলে, আমাদের কাছে তো এমনও কেস এসেছে যে একটি মেয়ে সুইসাইড করতে গিয়েছিল, তখন কিছু ছেলে মিলে তাকে ধরে দম করে দিয়েছে। তখন সোনা বলে, এখানে কোনো মেয়েই সেফ নয়। তখন কামলেশ বলে, এই জন্যই তো মেয়েদের সবসময় বাড়িতে থাকা উচিত। তখন সোনা এখানে কামলেশকে বলে, আর যদি নিজের বাড়ি আনসেফ হয়ে যায় তখন কি করবেন? এইটা শুনে কামলেশ কিছুই বলতে পারে না। তখনই সেখানে একটি মেয়ে এসে বলে, এখানে পূজার কোনো খোঁজ খবর নেই। এরপর তারা আবারও পূজাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই একটি ফোন আসে, বলা হয় তারা পূজাকে পেয়ে গেছে। এখানে কামলেশ স্কুটি পার্ক করছিল। তখনই সোনা পূজাকে গিয়ে বলে, তোমার সঙ্গে কি হয়েছে আমাকে নির্দ্বিধায় বলতে পারো। এখন মেয়েরা মেয়েদের শত্রু নয়, মেয়েরাই মেয়েদের শক্তি হবে। আর ঠিক সেই সময়ই কামলেশ সেখানে চলে আসে। সোনা তখন পূজাকে বলে, তুমি আমাকে বলতে না চাইলে তোমার যাকে বলো। এইটা বলেই সে সেখান থেকে চলে যায়। কামলেশও এখানে এসে পূজাকে বলে, কি হয়েছে, তুমি পালিয়ে কেন চলে আসলে? পূজা তখন তার যাকে বলে, আরুণ আমার সঙ্গে জোরদস্তি করেছে। কিন্তু এখানে এইটা শুনেই কামলেশ জোরে একটা থাপ্পড় মারে পূজাকে, আর বলে, আমার আরুণ এমনটা করতেই পারে না। এখানে পূজা অনেক কান্নাকাটি করে, আর এরপর তারা আবারও বাড়িতে চলে আসে। এখানে কামলেশ তার স্বামী বিনয়কে ঘরের ভেতরে বলে, কলেজে আরুণের মারামারি কেন হয়েছিল? বিনয় তখন বলে, আরে কলেজে তো এমন ছোট মোটো ঝগড়া হয়েই থাকে তাই না? এখানে কামলেশ তখন বলে, আমি গর্ব করি আরুণকে নিয়ে, যে ওকে আমি বড় করে তুলেছি, আমি শিক্ষা দিয়েছি, কিন্তু ও যদি ভুল কিছু করে তাহলে আমি মরেই যাব। আর এর পরের দিন আরুণ আর পূজা হানিমুনের জন্য বেরিয়ে পড়ে। এখানে পিঙ্কি আর কামলেশ যখন ছাদে ছিল তখন পিঙ্কি জিজ্ঞেস করে, এআই কি মা? কামলেশ তখন বলে, আমি জানি না,
তখন পাশে থাকা একটি মহিলা বলে, কম্পিউটার যখন একা একাই কাজ করতে শুরু করে তখন সেটাকে এআই বলে। তখন ওই মহিলাটিকে পিঙ্কি জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন? তখন প্রতিবেশী ওই মহিলাটি বলে, কেন, পত্রিকার প্রথম পাতাতেই তো ছাপা হয়েছিল। পরের দিন সকালে কামলি সেখানে সোনার এনজিওতে আসে আর সেই এনজিওর হেডকে জিজ্ঞেস করে, যদি কোনো মেয়ে তার স্বামীর সঙ্গে ইনমিট হতে না করে দেয় তাহলে কি সেটা হয়ে যায়? ওই মহিলা হেডটি তখন বলে, বিয়ে হয়ে যাবার পর তো কোনো মেয়ের নিজের শরীরের ওপর বা কোনো ছেলের নিজের শরীরের ওপর অধিকার থাকে না, এমনটা তো নয়, তাই না? এখানে ভালোবেসে সম্পর্ক স্থাপনের জন্য দুইজনেরই সম্মতির প্রয়োজন রয়েছে। এইটা যদি না হয় তাহলে সেটাকে জবরদস্তি বলা হয়। কামলেশ তখন বলে, যদি কোনো ভালো ফ্যামিলির ছেলে হয় তাহলে সে তো এটা করবে না, তাই না? কিন্তু ওই হেডটি বলে, প্রতিটি পরিবারেরই মানুষ মনে করে তারা হয়তো তাদের সন্তানদের ভালো শিক্ষা দিচ্ছে, তারা কোনো খারাপ কাজ করতেই পারে না, কিন্তু সবসময় তো আর এমনটা হয় না। অন্যদিকে সিন কাট হলে আমরা পূজা আর আরুনকে ঘরের ভেতরে দেখতে পাই। পূজা এখানে আরুনকে ভয়ে ভয়ে বলছিল, প্রথম রাতে যা হয়েছে সেটা ভুলে আমরা নতুন ভাবে শুরু করি। পূজা আরো বলে, আমি জানি এই সব কিছু জরুরি, কিন্তু তার আগে কি আমরা বন্ধু হয়ে একে অপরকে জানতে পারি? আর এরপর আরুন হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা সেটাই তো করছি। সে আবারও পূজাকে নিজের কাছে টেনে নেয় আর তার সঙ্গে আবারও জবরদস্তি ইনমেট হয়। এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই এরপর থেকেই কামলেশ পত্রিকার প্রথম পাতা পড়তে শুরু করে আর সে নিয়মিত এনজিও যেতে থাকে। একদিন এনজিওতে একটি মহিলা বলছিল, আমার স্বামী তো আমার ইচ্ছার কথা কখনো জিজ্ঞেসই করতো না। আমার স্বামী যখনই আমার কাছে আসতো আমি ভয়ে কিছু বলতেই পারতাম না। অন্যদিকে আমরা দেখতে পাই আরুন আবারও আজকে পূজার সঙ্গে ইনভাইট হওয়ার জন্য তাকে জোর করছে, কিন্তু বাথরুমে গিয়ে পূজা বসে রয়েছে। পূজা তখন আরুনকে বলে, আসলে আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। এইটা শোনার পর আরুন তখন বলে, তাই নাকি, আমাকে দেখাও দেখি। পূজা এখানে কি করবে বুঝেই পাচ্ছিল না। সে অনেক কান্না করতে থাকে আর ভাবতে থাকে তার কেমন মানুষের সঙ্গে বিয়ে হয়েছে। আর তখনই পূজা একটি ব্লেড হাতে তুলে নেয় আর এরপর আমরা দেখতে পাই পূজাকে আরুন আর তার বড় ভাই মানে কামলেশের স্বামী হাসপাতালে নিয়ে গেছে। কামলেশ সেখানে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে আসে। তখন সে আরুনকে বলে, কি হয়েছে পূজার? আরুন তখন বলে, আসলে লেডিস প্রবলেম হয়েছে। কিন্তু কামলেশ যখন ভেতরে যায় তখন ডাক্তার তাকে বলে, পূজার কোনো লেডিস প্রবলেম হয়নি, তার প্রাইভেট পার্টে বিট দিয়ে আঘাত করা হয়েছে। এটা শুনে কামলেশ অনেক ভয় পেয়ে যায়। সে বাইরে এসে বুদ্ধি করে সবাইকে বলে, তোমরা বাড়িতে চলে যাও, আমি এখানে সবকিছু হ্যান্ডেল করে নেব। আর এরপর তারা সবাই চলে গেলে কামলেশ পূজার কাছে আসে। কামলেশ এখানে পূজাকে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? পূজা তখন বলে, এই সবকিছু আমি নিজেই করেছি, আমি একদমই সহ্য করতে পারছিলাম না, তাই আরুনের হাত থেকে বাঁচার জন্য আমি এমনটা করেছি নিজের সঙ্গে। আপনার কি এখনো মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আপনার যদি তাও মনে হয় আপনি নিজেই করে দেখুন না, কোনো মেয়েই মিথ্যে কথা বলে এই কষ্ট সহ্য করতে পারবে না। এরপর কামলেশ বাড়িতে চলে আসে। সে এসে বারবার পূজার ওই কথাটাই মনে করতে থাকে। সে ব্লেড হাতে তো তুলে নেয়, কিন্তু সে পূজার মতো ওই কাজটা করতে পারে না। আর এরপর কামলেশ পূজার কষ্ট মনে করতে থাকে আর অনেক কান্না করে। পরের দিন আবারও কামলেশ পূজাকে দেখতে আসে। সে পূজার হাত ধরে বলে, সত্য মিথ্যা ভালো মন্দ বুঝতে আমার একটু সময় লাগে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি। আর এইবার যে যে এই কাজের সঙ্গে জড়িত তাদের সবার হিসাব করব। কিছুক্ষণ পর আরুন যখন হাসপাতালে পূজাকে নিতে আসে তখন হাসপাতালের রিসেপশন থেকে তাকে বলা হয় সকালেই পূজার ছুটি হয়ে গেছে। আরুন এখানে ওই মেয়েটিকে বলে, আচ্ছা আপনি বিলের কপি রেডি করে রাখুন, আমি ডাক্তার ম্যাডামের সঙ্গে দেখা করে আসছি। এখানে ওই ডাক্তারটি যখনই জানতে পারে আরুন পূজার স্বামী তখন সে আরুনকে বলে, তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ কিভাবে? তোমার তো এতক্ষণ জেলে থাকার কথা। ডাক্তারটি এখানে ব্লেডের ঘটনা পুরোটাই আরুনকে খুলে বলে। আর এরপর সে গার্ডকে ডেকে এনে আরুনকে ধাক্কা দিয়ে কেবিন থেকে বাইরে বের করে দেয়। কামলেশ সেখানে পূজাকে বলে, আমরা চাইলে পুলিশ স্টেশনেও যেতে পারতাম, কিন্তু শ্বশুরের জন্য যেতে পারলাম না। আমি বাবাকে সবকিছু বলবো আর এরপর তিনি নিজেই আরুনকে জেলে পাঠাবেন। এরপর পূজা কামলেশকে বলে, আমার যখন 12 বছর বয়স ছিল
তখন একটি ছেলে প্রাইভেটে গিয়ে আমাকে ব্যাড টাচ করেছিল। এই কথা যখন আমি আমার মাকে এসে বলি তখন আমার মা আমার উপরে রাগারাগি করে আর আমাকে বাড়ি থেকে বাইরে বের হওয়া বন্ধ করে দেয়। আর এরপর থেকেই আমি কখনোই মাকে কিছুই বলতাম না। আর যখন এত বছর পরে আমি আমার মাকে এই কথাটা বললাম তখন তিনি আমাকে বললেন, অ্যাডজাস্ট করে নাও, শ্বশুর বাড়িতে চলে যাও। যদি আমাদের মায়েরাই আমাদেরকে না বোঝে তাহলে কেই বা বুঝবে। আর এরপর যখন আরুণ বাড়িতে আসে সে দেখে নতুন বউয়ের মুখ দেখানো হচ্ছে। অনেক মানুষ এসে নতুন বউয়ের মুখ দেখছে। এখানে কামলেশ আরুণকে আলাদাভাবে ডেকে নিয়ে বলে, তুমি কেন পূজার সঙ্গে এমন ব্যবহার করেছো? তখন আরুণ বলে, আমি তো ভুল কিছু করিনি, আমি তার স্বামী, এটা আমার অধিকার। কামলেশ তখন বলে, আমিও তোমার ভাবি, আমারও অধিকার রয়েছে, যার কারণে তোমাকে আমি এবার জেলে পাঠিয়ে ছাড়বো। আর এরপরেই সিন তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই কামলেশের মেয়ে হবার পর ডাক্তার তাকে বলেছিল সে আর কোনোদিন মা হতে পারবে না। তখন থেকে সে আরুণকে নিজের ছেলের মতো করে বড় করে তুলেছে, তাকে শিক্ষা দিয়েছে। কিছুক্ষণ পরে অনুষ্ঠান শেষ হয়ে গেলে কামলেশ সেখানে পুরো পরিবারের সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এরপর ভ্রামার তখন আরুণকে পূজার কাছে ক্ষমা চাইতে বলে। আরুণও এখানে পূজাকে সরি বলে। আর এরপর কামলেশের শাশুড়ি বলে, সব এখন শেষ হয়ে গেছে, ক্ষমাও চেয়ে নিয়েছে, এখন গিয়ে রান্না বান্না করে নাও। কিছুক্ষণ পরে কমলেশ এখানে নিজের শ্বশুরের ঘরে চা নিয়ে আসে আর আরুণকে জেলে পাঠানোর কথা বলে। তখনই ভ্রামার রেগে গিয়ে বলে, যেই অপরাধী হয়নি সেই অপরাধের জন্য কেন আমি আমার ছেলেকে জেলে পাঠাবো? আমি আমার ছেলেকে কখনোই জেলে পাঠাবো না। এইটা শুনে কামলেশও অনেক রেগে যায়। পরের দিন সকালে কামলেশ আবারও তার শ্বশুরের কাছে গিয়ে বলে, আপনি এটা একদমই ঠিক করছেন না, যার কারণে আমি ঠিক করব। ভ্রামার তখন এখানে কামলেশকে বলে, যদি কোনো কিছু করতেই চাও তাহলে পরিবারের বাইরে গিয়ে করো। এটা বলে সে কামলেশ আর পূজাকে বাড়ি থেকে বের করে দেয় আর একটি ট্যাক্সিও ডেকে দেয়। এটা দেখে বিনয় যখন তার বাবাকে কিছু বলতেই যাবে তখন ভ্রামার বলে, তুমি চুপ থাকো, দেখবে একটু পর নিজেই চলে আসবে আর পা ধরে আমার কাছে ক্ষমা চাইবে। ঠিক এমনটাই হয়। কামলেশ আবারও বাড়িতে ফিরে আসে আর বিনয়কে বলে, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তখন বিনয় বলে, মনে আছে কয়েক বছর আগে বাসের ভিতরে একটি ছেলে মেয়েকে টিস করেছিল? আমি সেটা দেখেছিলাম আর ইগনোর করে দিয়েছিলাম। তখন আমার মধ্যে কিছু করার সাহস ছিল না। সেই দিন আমার সাহস হয়নি, কিন্তু আজকে তুমি সাহস করো, তুমি পূজার জন্য দাঁড়াও। সেই দিন আমি যেমন ভেঙে গিয়েছিলাম ভেতর থেকে, সেটা তোমার হবে না। তুমি সাহসিকতার সঙ্গে এই লড়াইটা লড়বে। এখানে কামলেশ ভেতরে গিয়ে তার শ্বশুরের পা ছয়। আর তখন ভ্রামার বলে, দেখেছিস, আমি বলেছিলাম না কিছুক্ষণ পরে আবারও ফিরে আসবে আর পা ধরে ক্ষমা চাইবে। তখন কামলেশ বলে, আমি ক্ষমা চাইতে আসিনি বাবা, আপনার কাছ থেকে আশীর্বাদ চাইতে এসেছি, যাতে আমি অপরাধীকে শাস্তি দিতে পারি। এখানে কামলেশ তার নানার বাড়িতে আসে, যে কিনা একজন পেশায় উকিল। সেখানে গিয়ে কামলেশ সমস্ত ঘটনা তার নানাকে খুলে বলে। কিন্তু তার নানা বলে, আসলে আমাদের দেশে এইরকম অপরাধের জন্য কোনো আইন নেই, শুধুমাত্র যৌতুকের জন্যই রয়েছে। কামলেশ তখন বলে, কিন্তু পূজার কেস তো যৌতুকের নয়, আমরা সঠিক নিয়মে সঠিকভাবে লড়াই করতে চাই। কিন্তু এখানে পূজা যৌতুকের কেস দিয়েই লড়াই করতে হ্যাঁ করে দেয়। আর সেই রাতে সে একটি অ্যাপ্লিকেশন লিখে উকিলকে দিয়ে দেয়। উকিলটি তখন বলে, আমরা কালকে সকালে পুলিশ স্টেশনে যাব আর তখন তোমার স্বামী সহ পুরো পরিবারকেই পুলিশ ধরে নিয়ে আসবে। কিন্তু এখানে কামলেশ বলে, এখানে শ্বশুর শাশুড়ির নাম কেন? তারা তো কিছু করেনি। পূজা তখন বলে, এটাই তো সমস্যা যে তারা কিছুই করেনি। আমার কষ্ট দেখেও যখন তারা চুপ থেকেছে তখন আমারও কিছু যায় আসে না তাদের সঙ্গে কি হলো। এটা শুনে কামলেশ সেই অ্যাপ্লিকেশনটি পুড়িয়ে দেয়। তখন তার নানা বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেব, আমরা এই কেস অনলাইন করে দেব। আর এই সমস্ত কথাই কামলেশ চুপচাপ শুনছিল শুয়ে থেকে। এখানে পরের দিন সকালে কামলেশের পুরো পরিবারকে পুলিশ স্টেশনে ধরিয়ে নিয়ে আসা হয়। আর তখনই উকিল এসে কামলেশের পুরো পরিবারের জামিন করিয়ে নেয়। কারণ এখানে কামলেশ গতকালকেই যৌতুকের সেই কেসের কথা পুরো পরিবারকে জানিয়ে দিয়েছিল, যেটা জানার পর পূজা এখানে অনেক রেগে যায়। পূজা রেগে গিয়ে কমলেশকে বলে, আমাদের কাছে শুধুমাত্র একটাই সুযোগ ছিল, কিন্তু আপনার এই মহানতার জন্য আমাদের এই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। কমলেশ তখন পূজাকে বলে, কি চাও তুমি? ভুল কেস দিয়ে ভুলভাবে লড়াই করতে? তখন সেই উকিলটি বলে, তুমি কি ভেবেছ তোমার শ্বশুর সঠিক নিয়ম মেনে লড়াই করবে? সমাজের সামনে সে ভালো মানুষ, কিন্তু আসলে
সে তা নয়। অন্যদিকে দেখা যায় ভ্রমার পূজার বাবা মার কাছে গেছে। সে ভেতরে গিয়ে পূজার বাবাকে বলে, পূজা বাড়ি থেকে চলে যাওয়াতে আমাদের মান সম্মানে আঘাত লেগেছে। সে যদি আমার পায়ে ধরে ক্ষমা চায়, আপনি কি চান আপনার মেয়ের তালাক হয়ে যাক, নাকি এইটা চান যে সে নিজের শ্বশুর বাড়িতে চলে আসুক? তখন পূজার বাবা বলে, আমরা তো মেয়েকে বিদায় করে দিয়েছি, এখন তাকে শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য যেটা করা দরকার সেটাই করব। এইটা শোনার পর ভ্রমার তখন তাকে পানির ভেতরে ঔষধ মিশিয়ে দিয়ে দেয়। এখানে বিনয় আরুনের কাছে না বসে বাইরে চলে আসে। তখন আরুন বাইরে বের হয়ে তাকে বলে, কি ব্যাপার ভাইয়া, তুমি বাইরে কেন চলে আসলে? তখন বিনয় বলে, কি করব বল, তোর সাথে এখন আর বসতেও ইচ্ছে করে না। আরুন তখন তার ভাইকে বলে, আপনার যদি মনে হয় আমি ভুল করেছি তাহলে আমাকে শাস্তি দিন। নিজের বউয়ের সামনে পুরুষ হতে পারেন না, অন্তত নিজের ছোট ভাইয়ের সামনে তো পুরুষ হন। তখন বিনয় বলে, যেই পুরুষ মানুষ বউকে ভয় দেখিয়ে দমিয়ে রাখে, মারধর করে, সে কখনো পুরুষ মানুষ হয় না, সে একটা কাপুরুষ। তখনই এখানে পূজার ভাই বাড়ির ভেতর থেকে বের হয়ে এসে তাদের দুজনকে বলে, বাবা অজ্ঞান হয়ে গেছে। আর এই খবরটা পূজার কাছেও চলে যায়। এখানে পূজা নিজের বাবাকে দেখার জন্য হাসপাতালেও চলে আসে। আর তখনই পূজার বাবা সুযোগ বুঝে পূজাকে বলে, তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও। আর ঠিক সেই সময় সেখানে আরুনও আসে। আরুন তখন আবারও পূজার কাছে ক্ষমা চাওয়ার নাটক করে আর বলে, দেখো আমাদের দুইজনের কারণে বাবা কি করে ফেলেছে, তুমি প্লিজ আমার সঙ্গে বাড়িতে ফিরে চলো। কিন্তু এখানে পূজা কামলেশকে বলে সে একদমই শ্বশুর বাড়িতে ফিরে যেতে চায় না। কিন্তু তখন পূজার অসুস্থ বাবা পূজার সামনে হাত জোড় করে আবারও তাকে শ্বশুর বাড়িতে ফিরে যেতে বলে। আর এরপর পূজা আর কোনো উপায় না পেয়ে নিজের বাবার কথা মেনে আবারও শ্বশুর বাড়িতে ফিরে আসে। এখানে পুরো পরিবারের সবাই একসঙ্গে বসেছিল। তখনই কামলেশের শাশুড়ি বলে, আমাদের দুইটি বৌমাই এখন বাড়িতে ফিরে এসেছে, তাই আমি কালকে ঘাটে গিয়ে পুজো করাবো। এখানে আরুন এসে কামলেশকে বলে, ভাবি আমার আর পূজার মধ্যে তো সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে আমাদের দুজনের মধ্যে সবকিছু কেন ঠিক হবে না? আপনি যত চান আমাকে বকাঝকা করুন, এমনকি পারলে আমাকে মারেন, তবুও আমার সঙ্গে এমন রাগ করে থাকবেন না। এখানে কামলেশ তখন শান্ত গলায় আরুনকে বলে, ভেবে চিন্তে কথা বলো, যদি একটা থাপ্পড় তোমার গালে মারি তাহলে একটা দাঁতও থাকবে না। কামলেশ এখানে পূজাকে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে আসে। আর এরপর দাদি এসে কামলেশ আর পূজাকে বলে, তোমরা এই 3 দিন এই বাইরে গিয়ে হাওয়া বাতাস খেয়ে আবারও ফিরে আসলে? পূজা তখন দাদিকে বলে, আপনি তো জানেন বাবা ঘুমের ঔষধ খেয়ে ফেলেছিল আর আমাকে হাত জোড় করে বলল শ্বশুর বাড়িতে ফিরে যাও, আমি আর না করতে পারিনি। এখানে দাদি তখন পূজাকে বলে, আসলে তুমি বুঝতে পারছো না, বহু বছর থেকে এই সব পুরুষ জাতেরা আমাদেরকে এইভাবে বংশ পরম্পরার নামে বোকা বানিয়ে যাচ্ছে। কামলেশ তখন বলে, তাহলে কি করব আমরা? লড়াই করতে শুরু করব, হাতিয়ার তুলে নেব? তখন দাদি বলে, লড়াইও করতে হবে না, হাতিয়ারও তুলতে হবে না, শুধুমাত্র নিজেদের এই চুপ্পি ভেঙে দাও। যদি এই সমাজের মহিলাদের মধ্যে সাহস চলে আসে, শক্তি চলে আসে, আর তারা যদি নিজের অধিকারের জন্য আওয়াজ তোলে, তাহলে একটি মেয়ের গায়ে টাচ করার আগে একটি পুরুষ 100 বার ভাববে। আসলে এখানে দাদিও পূজার কষ্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছিল, যার জন্যই সে পূজা আর কামলেশের সঙ্গেই ছিল। পরের দিন সকালে এখানে কামলেশের শাশুড়ি কাঁথা রাখে। আর তখন সেখানে সবাই জিজ্ঞেস করে, পণ্ডিত মশাই কই? তখন কামলেশ বলে, আসলে আজকে পণ্ডিত মশাই নয়, আমি কথা শোনাবো। আর এরপর কামলেশ সেখানে সীতা, রাধা এবং রুক্মিণীর কাহিনী শোনায়। এখানে সবারই আলাদা আলাদা কাহিনী ছিল, কিন্তু আজকের দিনে মেয়ে মানুষের শুধুমাত্র একটি কথা, সেটি হলো জন্ম নিলে, বিয়ে শাদী হলো, বাচ্চা পয়দা করলে, আর এরপর মারা গেলে। এমনকি এখন তো মেয়েদের নিজের শরীরের উপরেই তাদের কোনো অধিকার নেই, সেটাও এখন শুধুমাত্র স্বামীর অধিকার। আর তখনই সেখানে পূজা এসে সবাইকে বলে, আমার স্বামী আমার বিনা অনুমতিতেই আমার সঙ্গে ইমেট হয়েছে। এইটা শোনার পর সেখানে থাকা সমস্ত মেয়ে মানুষগুলোই চমকে ওঠে। ভ্রমার তখন সেখানে এসে বলে, আপনাদের বাচ্চাদের সামনে এমন বাজে বাজে কথা বলা হচ্ছে, আর আপনারা কিনা চুপচাপ সেটা বসে থেকে শুনছেন। ভ্রমার এখানে নিজের বউকে ইশারা করে বলে সেখান থেকে চলে যেতে, কিন্তু সে যায় না। সেখান থেকে বাকি সব মেয়ে মানুষগুলোই চলে যাচ্ছিল। তখনই কামলেশ উঠে বলে, এখান থেকে শুধুমাত্র সেই সব মেয়ে মানুষই চলে যান
যাদের বিনা অনুমতিতে কখনোই তাদের স্বামী গায়ে হাত লাগায়নি, যেসব মেয়ে মানুষদেরকে কখনোই রাস্তাঘাটে বা নিজের আপন পরিবার বা সৎ পরিবার কোনো মানুষই না জিজ্ঞেস করে হাত লাগায়নি। সে একটাবারের জন্য মনে করেছে যে এই শরীরে শুধুমাত্র তার অধিকার। এখানে সমস্ত মেয়ে মানুষরাই থেমে যায়। তখনই আরুণ এসে পূজাকে রেগে গিয়ে চিৎকার করে বলে, আমি আজ পর্যন্ত তোমার সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করেছি, কিন্তু তার মানে এই না যে তুমি পুরো দুনিয়ার সামনে আমার তামাশা করবে। আরুণ এখানে পূজাকে চড় মারতেই যাবে, তখনই কামলেশ এসে তার হাত ধরে ফেলে। কামলেশ এখানে উল্টো আরুণকে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর বলে, কোনো কিছু তো একটা তুমি ভুল করেছো, তাই না? যে তোমার নিজের বই তোমার বিরুদ্ধে চলে গেছে। তোমার অপরাধের জন্য কোর্টে কোনো আইন নেই, কিন্তু তোমার পরিবার ন্যায় করবে পূজার সঙ্গে। আজকে থেকে এই পরিবারের কোনো মেয়ে মানুষের সঙ্গেই তোমার কোনো সম্পর্ক নেই। আর আমরা যখন মারা যাব তখন আমাদের মুখে পানি দেওয়ার অধিকারও তোমার নেই। এমনকি পিঙ্কির যখন বিয়ে হবে তার পালকিতে কাঁধ দেওয়ার মতো অধিকারও তোমার থাকবে না। আরুণ তখন হাত জোর করে কামলাকে বলে, আমি এভাবে বেঁচে থাকতে পারবো না ভাবি। তখন কামলেশ বলে, তাহলে পূজা কি করে বেঁচে আছে? তারও তো কষ্ট হচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারো না? এখানে বিনয় তখন বলে, আজকে আমি বুঝতে পারছি যে আমার মতো পুরুষ মানুষরা যারা এক জায়গায় অন্যায় হচ্ছে দেখেও চুপ থাকে তারা কতটা ভুল। সে কামলেশকে বলে, তুমি সত্যের সঙ্গে লড়াই করছিলে একা একা, কিন্তু আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম শুধুমাত্র এই পরিবারের জন্য। কিন্তু এখানে চুপ থাকাও তো এক প্রকার ভুলের সঙ্গেই দাঁড়িয়ে থাকা, তাই না? বিনয় তখন তার বাবাকেও বলে, এই যে সত্য আর মিথ্যার লড়াই চলছে, এখানে শুধুমাত্র কেন মেয়ে মানুষরা একা লড়াই করবে? আমিও তাদের সঙ্গে লড়াই করব। এখানে আরুণ এসে পূজার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। তখন পূজা বলে, এটার কোনোই দরকার নেই। আমার সঙ্গে হওয়া অন্যায়ের যে দিন আইন তৈরি হবে কোর্টে, সেই দিন আমি তোমাকে টানতে টানতে পুলিশ স্টেশনে নিয়ে যাব আর তোমার বিরুদ্ধে লড়াই করব। এটা শোনার পর আরুণ তখন নিজের বাবার কাছে গিয়ে বলে, বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ এখন আমরা সবকিছু মিটমাট করে নেই। এখানে ভ্রামার তখন বলে, আমার যা বলার আমি বলে দিয়েছি, আমার বলা বন্ধ, আর এইবার আপনাদের ভাবনা শুরু। আর এরপরে সেখান থেকে সমস্ত মহিলারা চলে যেতে থাকে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। এই সিরিজ সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই সুন্দর সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।